बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलैकुम वा राहमातुल्लाहि वा बाराकातुहु। আমি শেখ আহমেদ, প্রভাষক ইংরেজি, নবকুমার ইনস্টিটিউশন অ্যান্ড ডক্টর শহীদুল্লাহ কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের সাথে আজ আমার আলোচনার বিষয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড পার্ট 2। এখানে আমি তোমাদের সাথে পার্ট 1 এ টেবলটা একটা বেস্ট ওয়েতে প্র্যাকটিস করে দেখাবো, যাতে তোমরা অত্যন্ত সহজে বুঝতে পারো এবং মনে রাখতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। ফার্স্ট দেখো, টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে সো ডট 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 দ্যাট হয় এবং কম্পাউন্ড করতে গেলে ভেরি ডট ডট অ্যান্ড হয়। এখানে একটা কথা না বললেই নয়, তা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যখন তোমরা করতে যাবে, একটা বিষয় তোমরা অবশ্যই জানো, তা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যখন তোমরা পরিবর্তন করবে, তখন কিন্তু অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। বাক্যের গঠনগত পরিবর্তন হবে, কিন্তু অর্থগত কোনো পরিবর্তন হবে না। এখন দেখো, এখানে তিনটা সেন্টেন্স আমি পরপর নিয়েছি, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তিনটা সেন্টেন্স আমি পরপর নিয়েছি এই কারণে, যাতে তোমরা তিনটা পরিবর্তন একসঙ্গে দেখতে পাও। তাহলে তোমাদের বোঝাটা এবং মনে রাখাটা অত্যন্ত সহজ হবে। তোমাদের পাঠ্য বইয়ে সিম্পল থেকে কমপ্লেক্স করার অসংখ্য রুলস এবং এক্সাম্পল দেওয়া আছে, আবার কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার অসংখ্য রুলস এবং এক্সাম্পল দেওয়া আছে। তদ্রূপ কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল করার অসংখ্য রুলস এবং এক্সাম্পল দেওয়া আছে। তাহলে তোমরা বুঝতেই পারছো, এটা তোমাদের জন্য মনে রাখা এবং বুঝতে পারাটা অনেক কষ্টকর হবে। আশা করি তোমরা যদি আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে শোনো এবং দেখো, তাহলে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড অত্যন্ত তোমাদের কাছে সহজ হবে বলে আমি আশা করি। ইউ উইল ডু দ্য বেস্ট, ওকে। হাউএভার, এখানে সিম্পল, শি ইজ টু উইক টু ক্যারি দ্য লোড। এখানে দেখো টু ব্যবহার করা আছে এবং টু ব্যবহার করা আছে। এর অর্থ হচ্ছে সে এত দুর্বল যে বোঝাটি বহন করতে পারে না। টু ডট 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 টু যুক্ত কোনো বাক্য যদি থাকে, কোনো বাক্যে যদি টু এবং টু থাকে, তাহলে ওই বাক্যটি নেগেটিভ অর্থ প্রকাশ করে। দেখো এখন কমপ্লেক্সে দেখো, তাহলে টু এর পরিবর্তে আমরা কি লিখব? সো। আবার টু এর পরিবর্তে ড্যাট বসে দিব। তোমরা জানো কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা সাবজেক্ট থাকতে হবে। তাহলে আমি যদি টু এর পরিবর্তে ড্যাট বসে দিই, তাহলে থাকলো ক্যারি দ্য লোড। এইটুকু অংশকে আবার একটা বাক্যে পরিণত করতে হবে। তাহলে আমাদের একটা সাবজেক্ট দরকার। তাহলে তো এখানে কোনো সাবজেক্ট নেই, তাহলে প্রথম বাক্যের যে সাবজেক্টটা সেখানে এটা আমরা এখানে বসে দেব। তাহলে যেহেতু সে এত দুর্বল যে হাঁটতে পারে না, পারে না মানে কি? ক্যান নট। ক্যান নট কেন বসাবো? এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, সেজন্য ক্যান নট বসাবো। এখানে যদি ওয়াজ থাকতো, তাহলে আমরা এখানে কুড নট বসে দিতাম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই আমরা এখানে ক্যান নট বসে দিয়েছি, আর বাকি অংশ সব ঠিক থাকবে। তারপর দেখো কম্পাউন্ড। কম্পাউন্ড হচ্ছে শি ইজ, সো এর পরিবর্তে কী হবে? ভেরি। এখানে টু এর পরিবর্তে সো হলো, সো এর পরিবর্তে এখানে কী হবে? ভেরি। আর ড্যাটের পরিবর্তে কী হবে? অ্যান্ড। এখানে লেখা আছে দেখো, ভেরি ডট ডট অ্যান্ড হয়। আর অ্যান্ডের পর সাবজেক্টের প্রয়োজন হয় না, তোমার ভার্ব থেকে বাকি অংশ লিখলেই হয়ে যায়। তোমরা কম্পাউন্ড সেন্টেন্স যখন করবে, তখন হচ্ছে সাবজেক্টটা তুলে দেওয়াই উত্তম, সাবজেক্ট বসানোর দরকার হয় না। দেখো এখানে উভয় বাক্যের সাবজেক্ট একই রকম। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে একটা সাবজেক্ট হলেই হয়। কম্পাউন্ড এবং সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট হলে হয়, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই দুইটা সাবজেক্ট থাকতে হবে। তাহলে আমরা এখানে বসে দিতে পারি অ্যান্ড ক্যান নট ক্যারি দ্য লোড। আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বলছি, আবার যদি কম্পাউন্ড থেকে আমি সিম্পল করতে যাই, তাহলে কি হবে? দেখো আমরা জানি কম্পাউন্ডে কি আছে? ভেরি ডট ডট অ্যান্ড। এবং সিম্পলে কি আছে? টু ডট ডট টু।
এই টেবলটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, তাছাড়া কিন্তু সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড করা তোমাদের জন্য অত্যন্ত টাফ হবে, তোমরা ভালোভাবে করতে পারবে না। তাই দেখো, তাহলে আমরা ভেরি এর পরিবর্তে কী বসে দেব, টু বসে দেব, আবার অ্যান্ডের পরিবর্তে টু বসে দেব। আর সবসময় মনে রাখবে টু এর পর ভার্ব থেকে বাকি অংশ হবে। সিম্পল সেন্টেন্স যখন আমরা করব তখন টু যখন বসে দেব অ্যান্ডের পরিবর্তে, তাহলে ভার্ব থেকে বাকি অংশ হবে। আবার দেখো, কমপ্লেক্স থেকে যদি আমি সিম্পল করি তাহলে কি হবে, সো এর পরিবর্তে টু বসে দেব, ড্যাটের পরিবর্তে টু বসে দেব, এবং এই যে শি, ড্যাড, শি ক্যান নট পুরোটা উঠে যাবে, ক্যারি দ্য লোড হবে, মানে মূল ভার্ব থেকে যে অংশটুকু থাকবে সেটুকু বলবে। আশা করি বুঝতে পেরেছ। দেখো নেক্সট, টু ইন অর্ডার টু সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে সো দ্যাট হয়, এবং কম্পাউন্ড করতে গেলে কি হয়, অ্যান্ড হয়। প্রথম সেন্টেন্স দেখো, সিম্পল, হি ওয়ার্কস হার্ড টু সাকসিড ইন লাইফ, টু সাকসিড ইন লাইফ। এখন কথা হলো, দেখো, হি ওয়ার্কস হার্ড টু সাকসিড ইন লাইফ, সে জীবনে সফল হতে বা জীবনে উন্নতি করতে কি করে, কঠোর পরিশ্রম করে। তাহলে আমরা দেখো, হি ওয়ার্কস হার্ড, টু এর পরিবর্তে কি বসে দেব, কমপ্লেক্স করার সময় সো দ্যাট বসে দেব। তারপরে যেহেতু তোমরা জানো কমপ্লেক্স সেন্টেন্সে আমরা যখন পরিণত করব দুইটা সাবজেক্ট হতে হবে, দুইটা আলাদা বাক্য হতে হবে, সিম্পল সেন্টেন্স হতে হবে। তাহলে দেখো, প্রথম বাক্যের সাবজেক্টটা কি, হি, আমরা এখানে লিখলাম হি। তারপরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় আমরা ক্যান বসে দিব। তাহলে টু, টু এবং টু, আর টু এবং ইন অর্ডার টু, পরবর্তী বাক্যের ব্যবহারটা কিন্তু একই রকম হয় কমপ্লেক্স সেন্টেন্স যখন আমরা করব। সেক্ষেত্রে দেখো, সো দ্যাট লিখবো টু এর পরিবর্তে, তারপরে একটা সাবজেক্ট বসাবো, প্রথম বাক্যের সাবজেক্টটা বসে দিব, তারপর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ক্যান বসে দিব। কিন্তু এখানে টু এর ক্ষেত্রে কিন্তু ক্যান নট হয়, কারণ বাক্যটা নেগেটিভ। আবার টু এর ক্ষেত্রে সো দ্যাট হয়, বাক্যটা অ্যাফার্মেটিভ হয়, সেজন্য হি ক্যান সাকসিড ইন লাইফ। তো কমপ্লেক্স এবং কম্পাউন্ড করা অত্যন্ত সহজ। তাহলে দেখো, এই সো দ্যাটের পরিবর্তে আমি অ্যান্ড বসে দিব, তারপরে এই ভার্ব থেকে বাকি অংশ লিখব, ভার্ব থেকে বাকি অংশ। কারণ দেখো, এই যে হি এবং হি একই রকম থাকে, যার কারণে দুই পাশে কমন নিলে তো একটা সাবজেক্টই হয়, সেজন্য আর পরবর্তী বাক্যে সাবজেক্ট লেখার দরকার হয় না, ভার্ব থেকে বাকি অংশ লিখলেই হয়। এখানে ওয়ার্কস আছে, এখানে সাকসিড আছে, তাহলে ঠিক আছে, বাক্যর কোনো রাইট, বাক্যটা কিন্তু এখানে রাইট। তোমরা অনেক সময় মনে করতে পারো যে বাক্যটা ভুল হয়ে গেল কি না। যদি তোমরা কোনো সময় যদি মনের ভুলে সো দ্যাটের পরিবর্তে অ্যান্ড বসাও এবং পরের বাক্যটা অপরিবর্তিত অবস্থায় রাখো, তাহলে কিন্তু বাক্যটা রাইট হবে, রং হবে না। কিন্তু সাবজেক্টটা অ্যাভয়েড করাই উত্তম, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে উভয় পাশে যদি একই রকম সাবজেক্ট হয় তাহলে প্রথম বাক্যে সাবজেক্ট লিখলে দ্বিতীয় বাক্যে আর সাবজেক্ট লেখার প্রয়োজন হয় না, এটা খেয়াল রাখবে। তারপর নেক্সট, ডিসপাইট, ইন স্পাইট অফ, দো, অলদো এবং বাট। মানে সিম্পল সেন্টেন্সে যদি ডিসপাইট, ইন স্পাইট অফ থাকে তাহলে কমপ্লেক্সে হয় দো, অলদো, এবং সিম্পল হয় বাট, সিম্পলে হয় বাট। তো দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই রুলসে কিন্তু তোমাদের পরীক্ষায় বেশি আসে। হ্যাঁ, সবগুলো রুলসগুলোই তোমরা দেখবা, এগুলো তো থাকি। দেখো, সিম্পল সেন্টেন্সে প্রথমে আছে ইনস্পায়ার্ড অফ, ইনস্পায়ার্ড অফ হিজ বিং পোর, গরিব হওয়া সত্ত্বেও সে কি, হি ইজ অনেস্ট, সে হয় সৎ। এখানে দেখো ইনস্পায়ার্ড অফ আছে। তোমরা জানো সকল প্রিপোজিশনের পর যদি কোনো নাউন আসে বা প্রোনাউন আসে, সেটা পজিটিভ। নাউন যদি আসে সরাসরি প্রপার নাউন তাহলে ঠিক থাকবে, আর যদি কোনো প্রোনাউন আসে সেটাকে পজিটিভ করে দিতে হয়, আর যদি কোনো বি ভার্ব থাকে তাকে বিং করে দিতে হয়। মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ-এর পরিবর্তে বিং হবে, হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরিবর্তে হ্যাভিং হবে, এবং যদি কোনো সরাসরি ভার্ব থাকে তার সাথে আইএনজি যুক্ত হবে। আমি আবার বলছি, দেখো, অফ এর পর
যদি ইনস্পায়ার্ড অফ যদি থাকে, তারপরে যদি কোনো প্রোনাউন থাকে সেটাকে পজিটিভ করে দিতে হবে। আর যদি বি ভার্ব থাকে, তারপরে কোনো বি ভার্ব থাকে, সেটাকে বিং করে দিতে হবে। সেটা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার পরিবর্তে বিং। আর যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি থাকে হ্যাভিং করে দিতে হবে। আর যদি এগুলো সাহায্যকারী ভার্ব না থাকে, মূল ভার্ব থাকে, তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। দেখো তাহলে ইনস্পায়ার্ড অফ ইজ, হি ইজ বিং পুর, হি ইজ অনেস্ট। তাহলে গরিব হওয়ার সত্ত্বেও সে হয় সৎ। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটা খেয়াল করো, ইনস্পায়ার্ড অফ এর পরিবর্তে হবে দো, হিজের পরিবর্তে হবে হি, প্রোনাউনটা চলে আসবে, আর বিং এর পরিবর্তে হবে ইজ। এখন এখানে প্রশ্ন, তো বিং এর পরিবর্তে আমি অজ বসাবো না ইজ বসাবো, সেজন্য তুমি পরবর্তী বাক্যের সাহায্যকারী ভার্বটা দেখে নেবা। পরবর্তী বাক্যের সাহায্যকারী ভার্ব কি দেওয়া আছে? ইজ। সেজন্য আমরা ইজটা এখানে নিয়ে নেব। তারপর পোরটা ঠিক থাকবে। তারপরে দেখো পরবর্তী বাক্যটা অপরিবর্তিত থাকবে, কোনো পরিবর্তন হবে না। আর একটা বিষয়, যদি আমি এখানে ডিসপাইট লিখি, তাহলে ডিসপাইট যদি লিখি, তাহলে ডিসপাইট, এখানে ডিসপাইট লেখার পর কিন্তু অফ, ডিসপাইটের পর কিন্তু অফ নেই, অফ প্রিপোজিশন কিন্তু নেই। যদি ডিসপাইট লিখি, ডিসপাইট হিজ পভার্টি, তাহলে কিন্তু আর বিং হবে না, কারণ এখানে কোনো ডিসপাইট, এখানে সরাসরি কোনো ভার্বও নেই। ডিসপাইটের পর পজিটিভ এর পর যে অ্যাডজেক্টিভটা থাকবে এটাকে নাউনে পরিণত করতে হবে। ডিসপাইট হিজ পভার্টি, প্রভার্টি, পোর থেকে প্রভার্টি করে দিতে হবে। তোমরা সবসময় খেয়াল করবে, তাহলে ইনস্পায়ার্ড অফ করার চেষ্টা করবা, তাহলে এই অ্যাডজেক্টিভটাকে আর নাউন করতে হবে না, তাহলে আর কোনো ঝামেলাও থাকবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটা হচ্ছে ইনস্পায়ার্ড অফ এর পর বিং পোর, আর যদি ডিসপায়ার্ড লেখো তাহলে বিং আর থাকবে না, ডিসপায়ার্ড হিজ পোর অ্যাডজেক্টিভটাকে নাউন করে দিতে হবে, প্রভার্টি। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো কম্পাউন্ড, হি ইজ পোর বাট অনেস্ট। তাহলে দেখো এই যে দো উঠে যাবে, হি ইজ একই রকম না, তাহলে আমি যদি এখানে কমন নেই তাহলে কি থাকে? অনেস্ট থাকে। তাহলে হি ইজ পোর বাট অনেস্ট। আর আমরা জানি, সরি এখানে দেখো ডিসপাইট ইনস্পায়ার্ড অফ এর পর কমপ্লেক্সে হবে দো, অলদো, আর হচ্ছে কম্পাউন্ডে কি হবে? বাট। তো কম্পাউন্ডে আমরা বাট বসে দিয়েছি। আবার কম্পাউন্ড থেকে যদি আমি এখানে সিম্পল করি তাহলে কি হবে? এই যে বাটটা দেখে তোমাকে প্রথমে ইনস্পায়ার্ড অফ বসে দিতে হবে। এই যে সাবজেক্ট হি আছে, হিটার পজিটিভ করে দিতে হবে হিজ, ইজ আছে সেজন্য বিং করে দিতে হবে। আবার পোরটা ঠিকঠাক, বিং হলে অ্যাডজেক্টিভের কোনো পরিবর্তন হবে না। বারটাকে তুলে দিব, দেওয়ার পর প্রথম বাক্যের সাবজেক্ট যেটা আছে সেটা লিখব, তারপরে দেখো ইজটা হবে, তারপর বাক্যটা অপরিবর্তিত থাকবে। তারপরে এ কম্পাউন্ড থেকে যদি কমপ্লেক্স করি তো প্রথমে একটা দো হবে, বাক্যটা ঠিক থাকবে। তারপরে কমা, বাট উঠে গিয়ে একটা কমা হবে, দ্বিতীয় বাক্যটা অপরিবর্তিত থাকবে। তার মানে একটা সাবজেক্ট হবে, তারপরে সাহায্যকারী ভার্ব অনুযায়ী বসবে, আর হচ্ছে সব শেষের ওয়ার্ডটা এখানে বসবে। বাটের পরে যে অংশটুকু থাকবে সেটা এখানে বসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো পরের অংশ, নাম্বার 4, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল তোমরা জানো ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তো এটা অবশ্যই জানতে হবে, তাছাড়া তুমি যদি না চেনো তাহলে পরিবর্তন করবে কি? প্রথমে দেখো সিম্পল সেন্টেন্স, এখানে লেখা আছে প্লেয়িং ওয়েল। প্লেয়িং ওয়েল প্রথমেই আইএনজি যুক্ত ভার্ব দ্বারা শুরু হবে, প্রথমে আইএনজি যুক্ত ভার্ব দ্বারা শুরু হবে। তারপরে দেখো দ্বিতীয় বাক্যটা দেখে উই ওন দ্য গেম। আমরা যখন এই বাক্যটাকে কমপ্লেক্স করব তাহলে দেখো কমপ্লেক্স করলে প্রথমে হোয়েন হবে, তারপরে দ্বিতীয় বাক্যের সাবজেক্টে কি আছে? উই, এখানে বসে দিতে হবে। এখানে দ্বিতীয় বাক্যের ভার্বটা কোন টেন্সে আছে সেটা বসে দিতে হবে, তাহলে প্লে থেকে প্লেড হবে। এখানে প্লেয়িং লেখা আছে, এখানে প্লেড হবে, তারপর অবজেক্টটা বসবে। তারপর দেখো দ্বিতীয় বাক্যটা অপরিবর্তিত হবে। আবার দেখো আমরা যখন সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করব তখন দেখো কমপ্লেক্স সেন্টেন্সে কী হবে? প্রথমেই ওয়েনটা বসবে,
তারপর সাবজেক্ট বসে দিতে হবে, তারপর দ্বিতীয় বাক্যের সাবজেক্টটা প্রথমে চলে আসবে, তারপর দ্বিতীয় বাক্যের ভার্বটা দেখো পাস্ট টেন্সে আছে, তাহলে এই প্লে থেকে প্লেড হবে, তারপর অবজেক্টটা বসবে, দ্বিতীয় বাক্যটা অপরিবর্তিত থাকবে। তারপর দেখো কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড হলে কি হবে, এই যে হোয়েনটা উঠে যাবে, হোয়েন উঠে যাওয়ার পর উই প্লেড ওয়েল হবে, তারপরে অ্যান্ড ভার্ব থেকে বাকি অংশ হবে অন দ্য গেম। আবার যদি আমরা কম্পাউন্ড থেকে সিম্পল করতে চাই তাহলে কি হবে, প্রথমে সাবজেক্টে উঠে যাবে, এই যে প্লে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, প্লেইং ওয়েল হবে, তারপরে অ্যান্ড উঠে গিয়ে একটা কমা হবে, তারপর এই যে প্রথম বাক্যের সাবজেক্টটা বসাতে হবে, তারপর বাকি অংশটুকু অপরিবর্তিত থাকবে। আবার দেখো কমপ্লেক্স যখন আমরা করব প্রথমে হোয়েন বসে দিব, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, আবার কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করা অত্যন্ত সহজ, খালি বসে দিলেই হয়ে যায়। দেখো এখানে হোয়েন বসে দিলেই হয়ে যায়, অ্যান্ড উঠে যাবে, কমা হবে এবং দ্বিতীয় বাক্যটা অপরিবর্তিত থাকবে, সাবজেক্টটা হবে অপরিবর্তিত থাকবে। তারপরে দেখো নাম্বার 5, বিকজ অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে যখন আমরা কমপ্লেক্স করবো অ্যাজ সিন্স হবে, এবং যখন আমরা কম্পাউন্ড করব তখন এন্ড হবে। ফার্স্ট সেন্টেন্সটা দেখো, সিম্পল সেন্টেন্স, বিকজ অফ হিজ বিং অনেস্ট, সৎ হওয়ার কারণে হি ক্যান নট টেল এ লাই, হি ক্যান নট টেল এ লাই, সৎ হওয়ার কারণে সে মিথ্যা বলতে পারে না। তো ইনস্পায়ার্ড অফ আর বিকজ অফ এর বাক্য গঠনটা প্রায় সেম। দেখো অপের পর পজিটিভের প্রোনাউনের পজিটিভ বসেছে, তারপর বি ভার্বের বিং হয়েছে, আবার অবজেক্টও বসেছে এখানে, ঠিক আছে। তারপরে হি ক্যান নট টেল এ লাই। এখন এখান থেকে যদি আমি কমপ্লিট করি তাহলে কি হবে, কারণবাচক বাক্য বিকজ হলে অ্যাজ অথবা আমরা সিন্স বসে দিতে পারি। দেখেন আমরা এখানে যদি অ্যাজ বসে দিই তাহলে সাবজেক্টটা নিতে হবে, সাবজেক্টটা কি, এখানে অফ প্রিপোজিশনের পর আমি বলেছি এই যে প্রোনাউনটার পজিটিভ হয় তাহলে এটা সাবজেক্টিভ ফর্ম হবে, আর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব হবে। যেহেতু বিং আছে, ক্যান নট আছে, কুড নট হলে বলে আমরা ওয়াজ বসে দিতাম, যেহেতু ক্যান নট আছে সেই জন্য ইজ, অ্যাজ হি ইজ অনেস্ট, তারপরে হি ক্যান নট টেল এ লাই অপরিবর্তিত অবস্থায় বসবে। তো কম্পাউন্ডে কী হবে দেখো, হি ইজ অনেস্ট অ্যান্ড ক্যান নট টেল এ লাই, তাহলে অ্যাসটা উঠে যাবে, বাক্যটা ঠিক থাকবে, তারপর কমা উঠে গিয়ে অ্যান্ড হবে, তারপর যেহেতু নট আছে সেজন্য পুরোটা লিখতে হবে ক্যান নট টেল এ লাই। আবার এখান থেকে যদি আমি সিম্পল করতে যাই তাহলে এখন তোমরা বলতে পারো যে এখানেও অ্যান্ড আছে, এখানেও অ্যান্ড আছে, কিন্তু এই অ্যান্ডের পরিবর্তে আমি বিকজ অফ কীভাবে বুঝবো, তাহলে তোমার বাক্যটা পড়ে অর্থটা জেনে তারপরে নির্ণয় করতে হবে। তোমরা অবশ্যই জানো কারণবাচক বাক্যের আছে আগে বিকজ অফ বসে, কারণবাচক, এখানে অবশ্যই একটা কারণ দেখো যে হি ইজ অনেস্ট অ্যান্ড ক্যান নট টেল এ লাই, এটা একটা কারণ প্রকাশ করছে না, বলো যে প্রথমে বলা হচ্ছে যে সে হয় সৎ এবং যার কারণে সে কি করতে পারে না, মিথ্যা বলতে পারে না, যার কারণে কারণ প্রকাশ করছে। তো তোমাকে পড়ে অর্থ করার চেষ্টা করতে হবে, কারণ প্রকাশ করলে তাহলে আমরা বিকজ অফ বসাবো, কারণ অ্যান্ড তো এখানেও আছে, তাহলে আমি কি করে বুঝবো, তাহলে অ্যান্ড এখানে আছে, এখানে প্রকাশ করা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আবার এখানে প্রকাশ করছে কিন্তু কারণ প্রকাশ করার জন্য আমরা এখানে অ্যান্ডের পরিবর্তে প্রথমে কি দেব, বিকজ অফ, তারপরে যে পরিবর্তনগুলো আমি বলে দিলাম এইভাবে পরিবর্তন করতে হবে। বিকজ অফ হিজ, তারপরে ইজের জন্য বিং, তারপর অনেস্ট ঠিক থাকবে, আর দ্বিতীয় বাক্য অপরিবর্তিত অবস্থায় বসবে, তার মানে তার একটা সাবজেক্ট থাকবে, তারপর ক্যান নট হবে, তারপর টেলে লাই। তারপরে দেখো নাম্বার 6, বাই প্লাস জিরান, জিরান অর্থ কি, ভার্ব প্লাস আইএনজি। তাহলে দেখো বাই প্লাস জিরান অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে যখন কমপ্লেক্স করব ইফ হবে, আর কম্পাউন্ড করলে অ্যান্ড হবে। ভালো করে দেখে নাও, তাহলে বাই, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে না, দেখো ভার্বের সাথে আইএনজি, বাই রিডিং মোর ইউ ক্যান লার্ন মোর, বেশি পড়ার মাধ্যমে তুমি বেশি শিখতে পারো।
বেশি পড়ার মাধ্যমে তুমি বেশি শিখতে পারো। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কী হবে, বাই এর পরিবর্তে ইফ হবে। দ্বিতীয় বাক্যের সাবজেক্ট কী আছে, ইউ আছে, সেজন্য এখানে ইউ বসে দেব। রিডিংয়ে আইএনজি উঠে যাবে, রিড হবে, তারপর মোর হবে। যেহেতু ক্যান আছে সেই জন্য রিডের প্রেজেন্ট ফর্মও যা পাস্ট ফর্মও তাই, আর পাস্ট পার্টিসিপলও তাই হয়। যাই হোক, আর কম্পাউন্ড করার সময় এটা অবশ্যই খেয়াল রাখবে, বাই, ইফ এবং ইফ যুক্ত বাক্যগুলোকে যখন আমরা কম্পাউন্ড করব, বাই একটা হচ্ছে বাই আর একটা হচ্ছে ইফ যুক্ত কোনো বাক্যকে যদি আমরা কম্পাউন্ডে পরিণত করতে চাই, তাহলে কিন্তু এই বাক্যের প্রথম বাক্যটা ভার্ব থেকে বাকি অংশ বসবে। ভার্ব থেকে বাকি অংশ কি আছে, রিড, মোর, তারপরে আমরা অ্যান্ড বসে দেব। অ্যান্ড বসে দিয়ে এই যে দ্বিতীয় বাক্যটা অপরিবর্তিত থাকবে। অত্যন্ত সহজ, খুব সহজ একটা। দেখো আবার দেখো, দেখো আমরা ভার্ব থেকে দ্বিতীয় অংশ ঠিক রাখবো, তারপরে দেখো দ্বিতীয় বাক্যটা অপরিবর্তিত রাখবো। আবার এই বাক্যটা এভাবেও লেখা যায়, যেমন ধরো রিড, মোরটা তুলে দিলাম, রিড অ্যান্ড লার্ন। এখানেও মোর আছে, এখানেও মোর আছে, তুলে দিলাম। তাহলে এখানে রিড অ্যান্ড লার্ন এভাবেও তোমরা লিখে দিতে পারো, তাহলে বাক্যটা রাইট হবে। তো আমরা পরে আরও দুটো, 6টা হয়ে গেল, পরে দুটো আমরা করবো। এখন দেখো, তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, উইদাউট প্লাস জিরান যুক্ত সিম্পল সেন্টেন্সকে যখন আমরা কমপ্লেক্স করব, আনলেস অথবা ই প্লাস নট হবে, আর কম্পাউন্ড করার সময় অর হবে। দেখো এখানে সিম্পল সেন্টেন্সে কি লেখা আছে, উইদাউট ডুইং ইট, উইদাউটের পর ভার্বের সাথে আইএনজি আছে, ইট, ইউ উইল ডাই, যদি তুমি ইহা করো তাহলে তুমি মারা যাবে বা মারা পড়বে। তাহলে কমপ্লেক্স করার সময় কি হবে, ইফ আছে, তারপরে যদি আমরা তারপরে সাবজেক্ট নিব, দ্বিতীয় বাক্যের সাবজেক্টটা কি ইউ, এখানে ইউ নিয়েছি, তারপরে এখানে কথা হলো নট আছে, তাহলে আমরা ডু নট লিখবো কেন? তোমরা জানো ফ্রেজে কোনো একটা বাক্যের নট তো সরাসরি হয় না, ইউ নট ডু ইট, এটা তো কখনো হতে পারে না। তোমরা জানো যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করি তখন কিন্তু ডু নট অথবা ডাজ নট হয়, সাবজেক্ট অনুযায়ী ডু নট অথবা ডাজ নট হয়। তো নট হলে হয় ডু নট হবে, না হলে ডাজ নট হবে। ইউ আছে, তো ইউর পরে তো ডু নটই হয়, তাহলে ইউ ডু নট ডু ইট, ইউ উইল ডাই। আর কম্পাউন্ড সেন্টেন্স দেখো, আমরা যে ভার্ব থেকে দ্বিতীয় অংশ, ভার্ব থেকে পরের অংশটা লিখব, ডু ইট, ডু ইট, তারপরে কমা উঠে গিয়ে ওয়ার হবে, আর ইউ উইল পরবর্তী বাক্যটা অপরিবর্তিত অবস্থায় থাকবে। আর এই জিনিসটা আমরা এভাবেও লিখতে পারি, দেখো এই যে ডু ভার্বটা নিতে পারি, তারপর ওয়ার বসে দিতে পারি এবং ডাই লিখতে পারি। ডু অর ডাই, ডু অ্যান্ড ডাই, এই কথাগুলো এই ধরনের বাক্যের ক্ষেত্রে প্রযোজ্য। যদি বিষয় একই থাকে তাহলে আমরা উভয় পক্ষ, একটা মূল বিষয়টা হচ্ছে দেখো, একটা হচ্ছে ডু আর একটা হচ্ছে ডাই, শুধু ডু অর ডাই। আবার এখান থেকে কম্পাউন্ড থেকে যদি আমরা সিম্পল করি তাহলে ওয়ার্ড দেখে আমাদের উইদাউট দিয়ে শুরু করতে হবে, ভার্বের সাথে আইএনজি অবজেক্ট লিখতে হবে, আবার দ্বিতীয় বাক্যটা লিখতে হবে। কমপ্লেক্স করার সময় ইফ লিখতে হবে, একটা সাবঅর্ডিনেট ক্লোজটা পরিপূর্ণ করতে হবে, ই প্লাস নট। যদি আনলেস বসে দাও তাহলে কী হবে, আনলেস ইউ ডু ইট, তখন কিন্তু নট থাকবে না, কারণ আনলেসটা নিজেই একটা নেগেটিভ, আনলেসের পরে কখনো নট বসে না। তাহলে এখানে যদি আনলেস বসে দাও, আনলেস ইউ ডু ইট, তখন আর এটা হবে না, ডু ইট ইউ উইল ডাই। আর কম্পাউন্ডের ক্ষেত্রে ডু ইট ওয়ার ইউ উইল ডাই এটা লিখলেও হবে, আবার ডু আর ডাই যদি লিখে দাও তাও হবে, বোথ এর কারেক্ট। লাস্ট দেখো, ইন, ওয়ান, অ্যাট, ডিউরিং যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে পরিণত করলে হয় না হয়, আর হচ্ছে কম্পাউন্ড করলে অ্যান্ড হয়। দেখো সিম্পল সেন্টেন্স, ইন স্প্রিং দ্য কাকু সিংস, এটা একটা সিম্পল সেন্টেন্স। ইন দেওয়া আছে সময়ের পূর্বে, ঋতুর পূর্বে কিন্তু সবসময় ইন হয়, ইন স্প্রিং, ইন সামার, ইন অটাম, ইন উইন্টার,
এগুলো কিন্তু সামনে কিন্তু সবসময় ইন প্রিপোজিশন বসে। তাহলে যখন আমরা কমপ্লেক্স করব তাহলে কি বসে দেবো, হোয়েন বসে দিব। যেহেতু এইটুকুকে একটা বাক্যে পরিণত করতে হবে, তা যখন আমরা কোনো সাবজেক্ট খুঁজে না পাই তাহলে কিন্তু একটা সাবজেক্ট ধরে নিতে হয়, ইট, ইন্ট্রোডাক্টরি ইট বলা হয় একে। আর এটা ইজ নিব না ওয়াজ নিব, দেখবো পরবর্তী বাক্য কি আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে হোয়েন ইট ইজ স্প্রিং, যখন বসন্তকাল ছিল তখন কিন্তু কোকিল গান করে, কখন, বসন্তকালে, দ্য কাক্কু সিংস। তারপরে দেখো যখন আমরা কম্পাউন্ড করব তাহলে হোয়েনটা উঠে যাবে, ইট ইজ স্প্রিং অ্যান্ড দ্য কাক্কু সিং। দেখো এখানকার সাবজেক্ট আলাদা, সেই জন্য বোধ বাক্যটা কমপ্লিট বাক্য লিখতে হয়েছে। তোমরা এখন বলতে পারো যে স্যার এখানে তো অ্যান্ডের পরে সবসময় ভার্ব থেকে বাকি অংশ লিখেছি, এখন কেন এরকম হলো? যদি উভয় বাক্যের সাবজেক্ট আলাদা হয় তাহলে উভয় বাক্যটা পরিপূর্ণ বাক্য লিখতে হবে, তখন অ্যান্ডের পর ভার্ব থেকে শুরু হবে না। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখেছো। আর আমার বিশ্বাস যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, ধৈর্য সহকারে, তাহলে তোমাদের জন্য অত্যন্ত সহজ হবে। আমার বিশ্বাস ক্লাসটা থেকে তোমরা ভালো বুঝতে পারবে। আর পরবর্তী ক্লাসটা আমি নিব এর উপর যেগুলো ব্যতিক্রম রুলস আছে, যেগুলো এক্সেপশনাল রুলস আছে, সেগুলোর উপর একটা ক্লাস নেব। সেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাসটা করতেই হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।